ফিরে এলাম বিরতির পর। বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে শুরু বিতর্ক। গতকাল স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল, আর সেখানেই একটি প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বিতর্কের এই কলেজ। এই প্রশ্নপত্র সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছিল। তা নিয়ে বিতর্কের মুখে অবশেষে দুই অধ্যাপককে পদ থেকে অব্যাহতি দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল অনুবাদের ভুলে এই সমস্যা হয়েছে, কিন্তু তাতে বিতর্ক থামেনি। এরপর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত এই ভুল হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকই পরীক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। স্নাতক স্তরের জন্য বোর্ড অব স্টাডিজ নামের একটি কমিটি থাকে, তার একজন চেয়ারম্যান থাকেন, তিনি বিশ্ববিদ্যালয়েরই সদস্য। বাকি যারা থাকেন তারা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের সদস্য। সেই বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান এবং আর এক সদস্যকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুধবার স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষা ছিল। সেখানে একটি প্রশ্ন ছিল, মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। এই প্রশ্ন ঘিরেই শুরু হয় বিতর্ক। অনেকেই সন্ত্রাসবাদী উল্লেখে ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন দেখতে পেয়েছেন। প্রসঙ্গত, ব্রিটিশ আমলে মেদিনীপুর বরাবরই বিপ্লবীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। সেখানে পরপর 3 জেলা শাসককে হত্যা করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। বিরোধীদের দাবি, কায়দা করে বিজেপি বিরোধী ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন অবশ্য বারংবার দাবি করেছে পুরো বিষয়টি অত্যন্ত স্বচ্ছভাবে করা হচ্ছে। নিজেদের বৈধ ভোটার প্রমাণ করার জন্য সবাই পুরো সুযোগ পাবেন। কিন্তু এখনো পর্যন্ত বিহারের মোট ভোটার সংখ্যার অর্ধেকের বেশি মানুষ তালিকায় নাম চূড়ান্ত করতে পারেননি। বৃহস্পতিবার শুনানিতে সুপ্রিম কোর্টকে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে, আধার কার্ড নাগরিকদের প্রমাণ নয়। আগামী বিধানসভা নির্বাচনের আগে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অগ্রগতি জানিয়ে এক প্রেস বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার 9 জুলাই সন্ধ্যা পর্যন্ত প্রায় 4.54 কোটি ভোটারের তথ্যসহ ফর্ম সংগ্রহ করা হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের 57.54%। গত 25 জুন থেকে শুরু হওয়া এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার প্রথম 15 দিনের মধ্যেই এই বিপুল সংখ্যক ফর্ম সংগ্রহকে কমিশন তাদের সাফল্য হিসেবেই দেখছে। কমিশনের দাবি, 7.9 কোটি ভোটারের জন্য ছাপানো ফর্মের মধ্যে 98% ইতিমধ্যেই বিতরণ হয়ে গিয়েছে। ফলে 25 জুলাইয়ের আগেই পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বুধবারের আগে 24 ঘণ্টায় রাজ্য জুড়ে 83.13 লক্ষ ফর্ম সংগ্রহ হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার 10.52%। কমিশনের তরফে জানানো হয়েছে, 2003 সালের পর বিহারে এটাই সবচেয়ে বড় আকারের সংশোধন অভিযান। এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ: দ্রুত নগরায়ন, অবিরাম অভিবাসন, নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, মৃত্যুর তথ্য না জানানো এবং বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকায় থাকা। নতুন প্রক্রিয়া, যাদের নাম 2003 সালের পর হালনাগাদ তালিকায় নেই, তাদের জন্ম তারিখ, মোবাইল নম্বর, অভিভাবকের নাম, একটি সাম্প্রতিক ছবি এবং স্বাক্ষর সহ একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। এই ফর্মে আগেই ছাপানো থাকবে নাম, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য। তবে এই প্রক্রিয়া ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, বর্ষার মধ্যে যখন রাজ্যের বিপুল সংখ্যক মানুষ দেশ বিদেশে শ্রমিক হিসেবে কর্মরত, তখন এত কম সময়ের মধ্যে ফর্ম সংগ্রহ বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সবচেয়ে বিতর্কিত বিষয়, প্রমাণপত্র হিসেবে নির্বাচন কমিশন আধার কার্ড, ভোটার কার্ড, MGNREGA কার্ড, এই সব সাধারণত ব্যবহৃত নথিগুলি গ্রহণ করছে না। এই বিতর্কে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন দায়ের হয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাংসদ, রাজনৈতিক নেতা এবং সমাজকর্মীরা।
বিজেপি বিরোধীরা রাজ্য জুড়ে এর বিরোধিতা করছেন। বিহারে বন্ধ ডাকা হয়েছে, রাস্তায় নেমেছে বিরোধীরা, পথ অবরোধ, রেল অবরোধ হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে হয়েছে ইলেকশন কমিশন দফতর ঘেরাও অভিযান। কংগ্রেস, আরজেডি সহ ইন্ডিয়া ব্লকের সব দলই এর বিরুদ্ধে সরব। কমিশনের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, এই সংশোধন প্রক্রিয়া দাঁড়িয়ে আছে 4টি মূল স্তম্ভের ওপর। 1. প্রতিটি ভোটারের বাড়িতে অন্তত 3 বার গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন বুথ স্তরের কর্মীরা। 2. 25শে জুলাইয়ের মধ্যে জমা পড়া ফর্মগুলিকে যুক্ত করে 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। 3. প্রয়োজনীয় নথি 1 সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি ও দাবি পর্বে আলাদাভাবে জমা দেওয়া হবে। 4. ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দিতে গেলে সুনির্দিষ্ট কারণ সহ লিখিত আদেশ দিতে হবে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে। ক্ষুব্ধ ব্যক্তি ডিএম এবং পরবর্তীতে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আপিল করতে পারবেন। কমিশনের দাবি, এই পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সঙ্গত। তবে বিরোধী দল ও সাধারণ মানুষের একাংশ বলছেন, বাস্তবতা বিচার না করেই এই সংশোধন অভিযান চালানো হচ্ছে, যা এক বৃহৎ অংশের ভোটাধিকার বিপন্ন করতে পারে। বিহারে আগামী বিধানসভা নির্বাচন সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী হবে। সবথেকে বড় কথা, সামনের বছর পশ্চিমবঙ্গে ভোট। একই ধরনের সংশোধন প্রক্রিয়া এ রাজ্যেও লাগু হবে বলে শোনা যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন, আর তার আগেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। কিন্তু সেই তালিকাকে ঘিরেই উঠছে বিস্তর প্রশ্ন। এবার নির্বাচন কমিশনের গাফিলতির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, বিহারের মাধেপুরা জেলায় এক মহিলার ভোটার আইডি কার্ডে তার নিজের ছবির পরিবর্তে ছাপা হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি। তৃণমূলের দাবি, এই ঘটনা শুধু চাঞ্চল্যকরই নয়, বরং ভোটার তালিকা তৈরির কাজ নিয়ে কমিশনের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় পাওয়া যাচ্ছে। সাত সকালে কেঁপে উঠল রাজধানী শহর। দিল্লির পাশাপাশি নয়ডা, গুরগাঁও, গাজিয়াবাদ, ফরিদাবাদেও কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.1। ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল 9:04 নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। জাতীয় ভূমিকম্পন পরিমাপ কেন্দ্রে বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর জেলার মাটি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.1। দিল্লির পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গুরগাঁও, গাজিয়াবাদ এবং ফরিদাবাদেও। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কম্পন অনুভূত হয়েছে হরিয়ানার সোনিপত, রোহতক এবং হিসারেও। ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় বহু মানুষকে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। দিল্লি এবং গুরগাঁওয়ে প্রচুর অফিস রয়েছে। ভূমিকম্পের সময় সেই অফিসগুলির কম্পিউটার কাঁপতে শুরু করেছিল বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেও ভূমিকম্পের কবলে পড়েছিল দিল্লি। সেই সময় তীব্রতা ছিল 4। তখনও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূবিজ্ঞানীদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে দিল্লিতে ভূমিকম্প অস্বাভাবিক নয়। হাই নিউজ নেটওয়ার্ক। ভারী বৃষ্টি, ভূমিধস এবং হরপাবানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 85। নিখোঁজ বহু। গত 20শে জুন থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরের পাহাড়ি হিমাচল প্রদেশে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গত কয়েকদিন টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। চলবে বৃষ্টিপাতও। ফলে আগামী দিনে হিমাচল প্রদেশে বিপদ আরও বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। পাহাড়ি এই রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 800 কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর। ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে হিমাচলের বহু রাস্তাঘাট। ফলে আটকে পড়েছেন বহু পর্যটক। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে 300রও বেশি গবাদি পশু। ভেঙেছে বহু ঘরবাড়িও। অকেজো হয়ে গিয়েছে রাজ্যের 500রও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার। এখনো পর্যন্ত অন্তত 500 জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রবল বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে বিপাশা। মান্ডির পাশাপাশি খারাপ পরিস্থিতি সিমলা এবং কুল্লুরও। কুল্লুতে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, কিন্তু টানা বৃষ্টিতে সেই উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। তার মধ্যে আগামী কয়েকদিন পাহাড়ি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য নিয়ামক সংস্থার অনুমোদন পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিংক। কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেয় মাস্কের এই সংস্থা। ভারতের জাতীয় মহাকাশ নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস অথরাইজেশন অ্যান্ড প্রমোশন সেন্টার এর ছাড়পত্র পেয়ে গিয়েছে স্টারলিংক। তবে পরিষেবা চালু করার জন্য সরকারি দপ্তরের ছাড়পত্র এবং অনুমোদনের প্রয়োজন হবে। ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য নিয়ামক সংস্থার অনুমোদন পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিংক। 8 জুলাই থেকে 5 বছরের এই ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতের নিয়ামক সংস্থা জানিয়েছে স্টারলিংক জেন 1 ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা দিতে পারবে মাস্কের সংস্থা। তবে 5 বছরের আগে স্টারলিংক জেন 1 বন্ধ হয়ে গেলে ছাড়পত্র ও মেয়াদ তখনই ফুরিয়ে যাবে। স্টারলিংক জেন 1 হল পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি কক্ষপথে ঘুরতে থাকা অনেকগুলি কৃত্রিম উপগ্রহের সমষ্টি। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে এর মধ্যে 4408টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। সবগুলি পৃথিবী থেকে 540 থেকে 570 কিলোমিটার দূরত্বের মধ্যে। এগুলির মাধ্যমে ভারতে 600 জিবি প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেট পরিষেবা দেওয়া যেতে পারে। স্টারলিংকের ওয়েবসাইটে তথ্য বলছে, লো আর্থ অরবিটে অবস্থিত ছোট ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিতে থাকে এই সংস্থা। পৃথিবী পৃষ্ঠের থেকে 160 থেকে 2000 কিলোমিটার উচ্চতার মধ্যে কক্ষপথগুলিকে লো আর্থ অরবিট বলা হয়ে থাকে। নিচু অবস্থানের কারণে এই স্যাটেলাইট থেকে প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পৌঁছে দেওয়া যায়। 2022 সাল থেকে ভারতীয় বাজারে বাণিজ্যিকভাবে ইন্টারনেট পরিষেবা চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাস্কের সংস্থা। জিও স্যাটেলাইট কমিউনিকেশনস এবং ইউটেলস্যাট ওয়ানওয়েব এই দুই সংস্থা আগেই কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। এবার স্টারলিংককেও ছাড়পত্র দিল ভারতের মহাকাশ নিয়ামক সংস্থা। সম্প্রতি রিলায়েন্সের জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে একটি চুক্তিও করেছে স্টারলিংক। তবে ইন্টারনেট পরিষেবা চালুর জন্য স্পেকট্রাম পেতে এখনও অপেক্ষা করতে হবে মাস্কের সংস্থাকে। সূত্রের খবর, এ ধরনের ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক সহ বিভিন্ন সরকারি দপ্তরের ছাড়পত্রের প্রয়োজন। সেই ছাড়পত্র পাওয়ার পরেই ভারতে পরিষেবা চালু করতে পারবে তারা। মাস্কের সংস্থা স্পেসএক্সই স্টারলিংক পরিষেবা দেয় বিশ্বজুড়ে। এই পরিষেবায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে থাকে। যেহেতু এটি কোনো ফাইবার কেবলের মাধ্যমে পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলে সেই পরিষেবা পৌঁছতে পারে। প্রাকৃতিক দুর্যোগেও পরিষেবা ব্যাহত হয় না বলেই দাবি সংস্থার। হাই নিউজ নেটওয়ার্ক। শুল্ক বিরোধ এবং প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনার জন্য ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল শীঘ্রই ওয়াশিংটন সফরে যাবে। সফরের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি, তবে পিটিআই সূত্রে জানা গিয়েছে দলটির আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অন্তর্বর্তীকালীন এবং প্রথম পর্যায়ের উভয় বিষয়ই আলোচনা হবে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য কাজ করছে। বৃহস্পতিবার বাণিজ্য বিভাগের বিশেষ সচিব এবং প্রস্তাবিত ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রধান আলোচক রাজেশ আগারওয়াল বলেছেন, আমরা সবেমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা করছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছি। তিনি আরও বলেন যে লক্ষ্য হল এই বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে চুক্তির প্রথম ধাপটি সম্পন্ন করা। তার আগে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি প্রত্যাশিত। আগারওয়াল উল্লেখ করেছেন যে ভারত 26টি দেশের সাথে 14টিরও বেশি মুক্ত বাণিজ্য চুক্তি সফলভাবে বাস্তবায়ন করবে। তিনি আরও জানান যে ভারত, চিলি এবং পেরু সহ ল্যাটিন আমেরিকার দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। আমরা অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমির শাহীর সঙ্গে বাণিজ্য চুক্তি করেছি। আমরা নিউজিল্যান্ডের সঙ্গে আলোচনা করছি। এই মাসের শুরুতে প্রধান আলোচক রাজেশ আগারওয়ালের নেতৃত্বে একটি ভারতীয় দল ওয়াশিংটনে পূর্ববর্তী আলোচনার একটি পর্ব শেষ করেছিল। ভারত এবং আমেরিকা কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের কাজ চূড়ান্ত করার লক্ষ্যে। ভারতের লক্ষ্য তার কর্মীচালিত খাত, বিশেষ করে টেক্সটাইল এবং ইলেকট্রনিক্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ধিত বাজারের সুযোগ নিশ্চিত করা। পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে জিনগতভাবে পরিবর্তিত ফসল এবং গবাদি পশুর খাদ্য রপ্তানির অনুমতি চায়। মূলত এই দাবিগুলি সমস্যা তৈরি করেছে, বিশেষ করে যেহেতু অনেক ভারতীয় কৃষক জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের ওপর নির্ভরশীল। ইতিমধ্যে আমেরিকা আমদানি শুল্ক 10% নিচে কমানোর বিরোধিতা করে চলেছে। এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিতের মেয়াদ 1 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে, যা বর্তমানে 10% নির্ণয় করা হয়েছে।
এর আগে ট্রাম্প 2025 সালের এপ্রিলে ভারতীয় আমদানির উপর 26% শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন, কিন্তু 10 এপ্রিল থেকে শুরু করে 90 দিনের জন্য সাময়িকভাবে এই হার কমানো হয়েছিল। সোমবার ট্রাম্প থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, জাপান সহ 14টি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করার পর বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি। 1 আগস্ট থেকে থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ 14টি দেশের জন্য নতুন শুল্ক আরোপের কথা ঘোষণা করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লি ওয়াশিংটন আলোচনার আবহেই আরও 6টি দেশকে শুল্ক চিঠি পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে ইরাক, আলজেরিয়া এবং লিবিয়ার পণ্যের উপর 30%, ব্রুনেই এবং মলডোভার উপর 25% এবং ফিলিপাইন্স থেকে আমদানি করা পণ্যে 20% শুল্ক চাপানো হতে পারে, মার্কিন বাণিজ্য দপ্তর জানিয়েছে। বুধবারই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক স্থগিত রাখার 90 দিনের সময়সীমা। যদিও মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বুধবার স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পরেই বর্ধিত শুল্ক কার্যকর হয়নি। তিনি বলেছেন নতুন হারে শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখন থেকেই শুল্ক হার এবং চুক্তি চূড়ান্ত করবেন। সেই প্রক্রিয়া মেনেই বিভিন্ন দেশে পর্যায়ক্রমে শুল্কের হার জানিয়ে চিঠি পাঠাচ্ছেন ট্রাম্প। এপ্রিলে তিনি সব দেশের পণ্যের ওপর 10% শুল্ক বসানোর ঘোষণা করেছিলেন। নতুন ব্যবস্থায় তার পরিবর্তন হয়েছে। ট্রাম্পের নতুন ঘোষণায় শুল্ক কমেছে কাজাখস্তান, লাওস, মায়ানমার, তিউনিসিয়া, সার্বিয়া, কম্বোডিয়া এবং বসনিয়ার। কাজাখস্তানের ওপর শুল্ক 27% থেকে কমিয়ে 25% হয়েছে, লাওসের 48% থেকে কমে হয়েছে 40%, মায়ানমারের ক্ষেত্রে 44% থেকে কমিয়ে 40% করা হয়েছে। এই রকমইভাবে তিউনিসিয়ার 28% থেকে কমে হয়েছে 25%, সার্বিয়ার 37% থেকে কমে 32%, কম্বোডিয়ায় 49% থেকে কমে 36% এবং বসনিয়ার 35% থেকে কমে 30% হয়েছে। ট্রাম্প সোমবার ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ওপর 10% বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন। রাশিয়া, চীন, ব্রাজিলের পাশাপাশি ভারতও ব্রিক্স জোটের সদস্য। ওয়াশিংটনের সঙ্গে ইতিমধ্যেই বাণিজ্য চুক্তি সেরে ফেলা চীন ছাড় পেলেও ভারতের ক্ষেত্রে কি হবে তা এখনো অনিশ্চিত। হাই নিউজ নেটওয়ার্ক। পূর্ব ইউক্রেনের ডনবাসের একটি নতুন শহর দখলের দাবি করল রাশিয়া। সেই সঙ্গে মস্কোর দাবি গত 24 ঘন্টার সামরিক অভিযানে ইউক্রেনের অন্তত 1280 জন সেনার মৃত্যু হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে দাবি করা হয়েছে ডনেটস্ক এলাকার গুরুত্বপূর্ণ জনপদ টলস্টয় মুক্ত করেছে তাদের সেনা। সে দেশের সংবাদ মাধ্যম তাস জানিয়েছে কিনজেল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাতেই এই সাফল্য মিলেছে। মঙ্গলবার রাত থেকে রাজধানী কিভ সহ ইউক্রেনের অন্য কয়েকটি বড় শহরেও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল রুশ সেনা। ইউক্রেনের ভূখণ্ডের অংশ হলেও ডনবাসের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা এই জাতিগোষ্ঠীভাবে রুশ। তাদের তৈরি মিলিশিয়া গোষ্ঠীগুলি সক্রিয়ভাবে মস্কোর পক্ষেই লড়াই করেছে সেখানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই অঞ্চলকে পৃথক প্রজাতন্ত্র হিসেবেও ঘোষণা করেছিলেন 2 বছর আগে। গত কয়েক মাস ধরেই ডনবাস অঞ্চলে সক্রিয় মস্কোপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলির সহায়তায় ইউক্রেন ফৌজের অবস্থানের ওপর আকাশ ও স্থলপথে ধারাবাহিক হামলা চালাচ্ছে পুতিনের সেনা। পাশাপাশি ধারাবাহিকভাবে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। ডনবাসের পতন হলে ইউক্রেনের অন্যতম বড় শহর বাখমুট কার্যত রুশ ফৌজের ঘেরাটপে পড়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। ইলন মাস্কের এক্সের সিইওর পদ থেকে ইস্তফা দিয়েছেন লিন্ডা ইয়াকারিনো। প্রায় 2 বছর ধরে সংস্থাকে নেতৃত্ব দেওয়ার পর বুধবার আচমকাই এক্স ছাড়ার ঘোষণা করলেন তিনি। মাস্কের সংস্থার কৃত্রিম মেধাভিত্তিক চ্যাটবট গ্রোক নিয়ে সম্প্রতি বারবার বিতর্ক ছড়িয়েছে। গত মঙ্গলবারও বিতর্ক ছড়ায় গ্রোক নিয়ে। ঘটনাচক্রে ওই বিতর্কের মাঝেই এক্স ছাড়ার সিদ্ধান্ত নিলেন ইয়াকারিনো। মঙ্গলবার গ্রোক চ্যাটবট ব্যবহারকারীদের অনেকেই অভিযোগ তোলেন বিভিন্ন প্রশ্নের জবাবে তারা ইহুদি বিদ্বেষী উক্তি পাচ্ছেন। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট তায়েব এরদোগানকেও সম্প্রতি অপমান করার অভিযোগ উঠেছে গ্রোকের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে গ্রোকের নির্দিষ্ট কিছু বিষয়বস্তুকে তুরস্কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে সেদেশের আদালত। তবে তুরস্ক সরকার চাইছে যে সেদেশে গ্রোক পুরোপুরি নিষিদ্ধ করে দিতে। এক্সের কৃত্রিম মেধা নিয়ে ভারতেও কম বিতর্ক হয়নি। ব্যবহারকারীদের হিন্দিতে গালিগালাজ করার অভিযোগ উঠেছে এক্সের কৃত্রিম মেধা পরিচালিত চ্যাটবট গ্রোকের বিরুদ্ধে। 2023 সালের জুন থেকে টুইটারের সিইও পদে কাজ করছিলেন ইয়াকারিনো। সংস্থার নাম বদলের পরেও তিনি রয়ে যান সিইও পদে। বর্তমানে মাস্ক কৃত্রিম মেধাভিত্তিক পরিষেবায় আরও বেশি নজর দিতে শুরু করেছেন। কয়েক মাস আগে এক্সকে নিজের অপর সংস্থা এক্স এআই এর কাছে বেছে দিয়েছেন তিনি।
মাস্কের মালিকাধীন দুটি সংস্থা আগে থেকেই একসঙ্গে কাজ করছিল। তবে এক্সকে আনুষ্ঠানিকভাবে এক্স এআই এর কাছে বিক্রি করে দেওয়ার ফলে নতুন সংস্থায় লিন্ডার কি ভূমিকা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই আবহেই বুধবার নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে এক্স ছাড়ার কথা জানালেন ইয়াক্কারিনো। এক্স এআই এর সঙ্গে যুক্ত হওয়ার পরে এক্সের নতুন অধ্যায় আরও ভালো কিছু আসবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে 2 বছরের মাথায় হঠাৎ কেন এক্স ছাড়ার সিদ্ধান্ত নিলেন তা ওই পোস্টে স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক। বেসরকারি নার্সিংহোমে তাণ্ডব চালানোর অভিযোগ, তৃতীয়বার নোটিশ পাঠিয়ে তলব করা হলো বিজেপি নেতা কৌস্তব বাগচিকে। বেসরকারি নার্সিংহোমে তাণ্ডব চালানোর অভিযোগে তৃতীয়বার নোটিশ পাঠিয়ে তলব করা হলো বিজেপি নেতা কৌস্তব বাগচিকে। বুধবার বিজেপি নেতাকে দেওয়া নোটিশে আগামী শনিবার সকাল 11টায় মোহনপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। আর এই নিয়ে কৌস্তব বাগচি জানিয়েছেন, মোহনপুর থানা আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল তার প্রেক্ষিতেই গত সোমবার ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাই। বিষয়টি আমি মোহনপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং তদন্তকারী অফিসারকে জানিয়েছিলাম। তারপরও আমার কাছে নোটিশ এসেছে, আর এতেই বোঝা যায় রাজ্য পুলিশ কতটা প্রতিহিংসা পরায়ণ। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা করা, তলব করলে থানায় হাজির হওয়া এই শর্ত সাপেক্ষেই আদালত কৌস্তবকে জামিন দিয়েছে। তাই তদন্তের স্বার্থেই তাকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, গত 1 জুলাই ব্যারাকপুরের ওয়ারলেস মোড় সংলগ্ন বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেসরকারি হাসপাতালে শুধু বিজেপি নেতা নন, আরও অনেকেই উত্তেজনা ছড়িয়েছিল বলে অভিযোগ। তদন্তে নেমে কৌস্তব সহ আরও একজনকে চিহ্নিত করা হয় বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক। ফের মেট্রোতে বিভ্রাট, বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া কারশেডে বিদ্যুতের সমস্যার জেরে স্টেশনে মেট্রো আসতে দেরি করে, যার জেরে ব্যাপক ভিড় জমে যায় স্টেশনে। অফিস টাইমে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। ফের দিনের ব্যস্ত সময় মেট্রো বিভ্রাট, ব্লু লাইনের পরিষেবা আংশিক ব্যাহত। বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া কারশেডে বিদ্যুতের সমস্যার জেরে বিভিন্ন স্টেশনে মেট্রো আসতে দেরি করে, যার জেরে ব্যাপক ভিড় জমে স্টেশনগুলিতে। যাত্রীদের অভিযোগ, অফিস টাইমে সমস্যায় পড়তে হয় তাদের। মেট্রো সূত্রের খবর, এদিন সকাল 8টা নাগাদ নোয়াপাড়া কারশেডে 3rd লাইনে সমস্যা দেখা যায়। ফলে কারশেড থেকে মেট্রো রেকগুলিকে লাইনে আনতে সমস্যা হচ্ছিল। ফলে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত পরিষেবায় সমস্যা হয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, 2টি নির্ধারিত সময়ের মেট্রোর মধ্যে একটি দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছিল, কিন্তু এর প্রভাবে পড়ে প্রায় সব স্টেশনই। যাত্রীদের অভিযোগ, ব্যস্ত সময় 2টি মেট্রোর মধ্যে অনেকটা সময়ের ব্যবধান থাকছিল। ফলে স্টেশনে স্টেশনে ভিড় জমছিল, অত্যাধিক ভিড় হচ্ছিল মেট্রোতেও। তাদের আরও দাবি, প্রায়শই কলকাতা মেট্রোয় এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যার জেরে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। অত্যাধিক ভিড়ে যাত্রীরা অসুস্থও হয়ে পড়ছেন। প্রসঙ্গত, গত 30 তারিখ সকালেও ব্যাহত হয়েছিল পরিষেবা। চাঁদনীচক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের ওপর জল জমে গিয়েছিল, যার ফলে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল মেট্রো। মাঝের অংশে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। হাই নিউজ নেটওয়ার্ক। মুম্বাইয়ের সাংবাদিক সম্মেলনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মালিক ছবির সাংবাদিক সম্মেলনে কলকাতার এক সাংবাদিক প্রসেনজিৎকে প্রশ্ন করেছিলেন বাংলাতে। সঙ্গে সঙ্গে তিনি পাল্টা প্রশ্ন তুলেছিলেন, এখানে বাংলায় কথা বলার কি প্রয়োজন? আর তারপরেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তার দিকে। অবশেষে সেই বিতর্কে নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ। সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি স্পষ্ট জানালেন তার বক্তব্য। মুম্বাইয়ের সাংবাদিক সম্মেলনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মালিক ছবির সাংবাদিক সম্মেলনে কলকাতার এক সাংবাদিক প্রসেনজিৎকে বাংলায় প্রশ্ন করেছিলেন। সঙ্গে সঙ্গেই তিনি পাল্টা প্রশ্ন তোলেন, এখানে বাংলায় কথা বলার কি প্রয়োজন? আর তারপর থেকেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তার দিকে। অবশেষে সেই বিতর্কে নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ। সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি জানালেন, সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগ মানুষই বাংলা বোঝেন না, তাই তার এই মন্তব্য। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, কিছুদিন হলো আমার একটা কথা বলা ভালো একটা বাক্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি 42 বছর মূলত বাংলায় কাজ করেছি। ওই স্বীকারোক্তিতে অভিনেতা দাবি করেছেন, সেদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত চিত্র পরিচালক, শিল্পী বা অন্যান্যরা সকলেই প্রথম থেকে ইংরাজিতে কথা বলছিলেন।
এর মধ্যেই কলকাতার এক সাংবাদিক তাকে বাংলায় প্রশ্ন করেন। সেই মুহূর্তে তার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না, তাই তিনি ওই কথা বলেছিলেন। উক্ত সাংবাদিক সম্পর্কেও লিখেছেন প্রসেনজিৎ। তিনি স্পষ্ট লেখেন, বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত স্নেহের পাত্রে। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওকে বলি বাংলায় কেন প্রশ্ন করছেন। কিন্তু তারপর থেকে যেভাবে কলকাতা সহ গোটা বাংলায় তিনি কটাক্ষের শিকার হচ্ছেন, তাতে কষ্ট পাচ্ছেন বলেই জানান অভিনেতা। তিনি লিখেছেন, অনেকেই এই কথার আক্ষরিক সূত্রে হয়তো আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনো পাচ্ছি। কারণ ওই কথার এমন প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরাজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ নিজেদের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার প্রশ্ন বুম্বাদাকে, সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছবিতে দেখেছি প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলতে। বাংলা ভাষা নিয়ে নিজের আবেগ উজাড় করে দিয়েছেন তিনি। প্রসেনজিৎ লিখেছেন, বাংলা আমার প্রাণের ভাষা, ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এটুকু বুঝেছি আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।